হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 8। অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা থার্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026 থেকে মডেল 2 অর্থাৎ যে 2 নম্বর স্কুল আছে বাগনান হাই স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখে নিই। প্রথমে একের একটা প্রশ্ন আছে, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন সংকেত সহ চিহ্নিত করতে বলছে। ফার্স্টেই ম্যাপ পয়েন্টিং আছে, দেখে নেই চলো। 1 নম্বরে প্যাটাগোনিয়া মরুভূমি। প্যাটাগোনিয়া মরুভূমিটা ঠিক কোথায় আছে বলতো? প্যাটাগোনিয়া মরুভূমিটা দক্ষিণ আমেরিকার ঠিক নিচের দিকে আছে। দেখো এই জায়গাটা দক্ষিণ আমেরিকা, তার ঠিক নিচের দিকে প্যাটাগোনিয়া মরুভূমি আছে। 2 নম্বরে আছে দেখো আমাজন নদী, ওটাও ঠিক দক্ষিণ আমেরিকার ঠিক উপরের দিকে অবস্থিত। আমাজন নদী দেখতে পাচ্ছ। 3 নম্বরে আছে পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি কোথায়? পাপুয়া নিউ গিনি ঠিক অস্ট্রেলিয়ার ওপরে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ পাপুয়া নিউ গিনি, দেখতে পাচ্ছ। এবারে 4 নম্বরে আছে দেখো ক্যানবেরা। ক্যানবেরা কোথায় অবস্থিত? ক্যানবেরা অস্ট্রেলিয়ার ঠিক নিচে অবস্থিত। ক্যানবেরা চিহ্নিত করা আছে দেখো। আর 5 নম্বরে আছে দেখো গ্রেট ডিভাইডিং রেঞ্জ। গ্রেট ডিভাইডিং রেঞ্জ ও অস্ট্রেলিয়ায় অবস্থিত পর্বতমালা, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। ঠিক আছে, ভালো করে এটা দেখে নেবে। তবে পরীক্ষার আগে আগে দেখে যাবে, এখন একটু জাস্ট দেখে রাখো। পরীক্ষার আগে দেখে গেলে ম্যাপ পয়েন্টিং ভালো করতে পারবে। এখন থেকে মুখস্থ করলে পরীক্ষার সময় ঠিক ভুলে যাবে। পরীক্ষার আগে আগে দেখে যাবে, ঠিক আছে? এখন জাস্ট একটু দেখে নেবে। এবারে চলো 2 এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথমে 1 এর দাগে দেখো মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, কোনটা হবে? অপশান এ হবে গ্রানাইট দ্বারা গঠিত। আর যদি মহাসাগরীয় বলে নিশ্চয়ই জানো ব্যাসল্ট দ্বারা গঠিত। এবার 2 নম্বরে দেখো লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অপশান সি হবে রাইট অ্যান্সার, লাইমস্টোন বা চুনাপাথর। এবার 3 নম্বরে দেখো যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো, অপশান এ রাইট অ্যান্সার, শিশিরাঙ্গ বা ডিউ পয়েন্টে বায়ু সম্পৃক্ত হয়। ঠিক আছে। 4 নম্বরে দেখো ওশিয়ানিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদী হলো কুপার। একটি অন্তর্বাহিনী নদী কি? ওশেনিয়া মহাদেশের কুপার, মনে রাখবে। এবার 5 নম্বরে দেখো পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো, পিগমিরা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। অপশান এ রাইট অ্যান্সার। 6 নম্বরে দেখো একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, অপশান সি রাইট অ্যান্সার, বায়ু শক্তি বা উইন্ড এনার্জি। 7 নম্বরে দেখো যে বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় তা হলো, অপশান বি হবে রাইট অ্যান্সার, পশ্চিমা বায়ু অস্টারলিজ। 8 নম্বরে দেখো নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হলো ক্লুথা। ক্লুথা, মনে রাখবে নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হলো ক্লুথা। 9 নম্বরে দেখো ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে? এটা জানো নিশ্চয়ই সবাই, অপশান ডি হবে রাইট অ্যান্সার, 1984 সালে। 10 নম্বরে দেখো আমাজন নদীর অববাহিকায় অবস্থিত, কোনটা হবে এখানকার মধ্যে? অপশান এ হবে রাইট অ্যান্সার, সেলভা সমভূমি। এবার 3 এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে চলো দেখে নিই। শূন্যস্থান পূরণ করতে বলেছে। 3 এর দাগে দেখো আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত ড্যাশ অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত পম্পাস অঞ্চল। এটা পাম্পাস হয়ে গেছে, এটা সরি, এটা পাম্পাস হয়ে গেছে, এটা পম্পাস হবে। এই আকারটা হবে না, কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা পম্পাস হবে, কিন্তু মনে রাখবে। ঠিক আছে। এবারে চলো 2 নম্বরে দেখো পর্বতের ড্যাশ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল হয়। পর্বতের প্রতিবাদ ঢালে আমরা জানি কি প্রচুর বৃষ্টিপাত হয়, অর্থাৎ যেই ঢাল বরাবর জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে ওঠে। আর তার ঠিক বিপরীত ঢাল অর্থাৎ অনুপাত ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল বৃষ্টি হয় না। কারণ হচ্ছে এই দিকে বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন ওই দিকে পর্বতের বাতাস যায় অর্থাৎ বিপরীত দিকে, তখন সেই বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে না, এই জন্য কম বৃষ্টিপাত হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এবারে 3 নম্বরে দেখো জাপানের ফুকুশিমায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে ড্যাশ সালে। কত সালে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল জাপানের ফুকুশিমায়? 2011 সালে। শূন্যস্থান লিখবে 2011। 4 নম্বরে দেখো নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, কি হবে? শূন্যস্থানে ওয়াকিটিপু, মনে রাখবে ওয়াকিটিপু বা ওয়াকাটিপু। ঠিক আছে। 5 নম্বরে দেখো এস্কিমোদের দ্বারা গ্রীষ্মকালে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে ড্যাশ বলা হয়। এস্কিমোদের দ্বারা গ্রীষ্মকালে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে টুপিক বলা হয়। টুপিক, মনে রাখবে, শূন্যস্থান লিখবে টুপিক বা অনেকে টিউপিকও বলে। ঠিক আছে, টিউপিক বা টুপিক, যেটা ইচ্ছা লিখতে পারো। টিউপিকও বলে অনেকে বা টুপিকও বলে।
এবার দেখো 4-এর দাগে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। 4-এর 1 নম্বরে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের বেশিরভাগ বৃষ্টিপাত সংঘটিত হয় শীতকালে। এটা কি? এটা অশুদ্ধ। কারণ কি? মৌসুমী অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত বা হয় গ্রীষ্মকালে বা বর্ষাকালে। শীতকাল সাধারণত কি হয়? শুষ্ক হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তাই তো? মনে রাখবে এটা। 2 নম্বরে দেখো কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ। এটা কিন্তু শুদ্ধ। এখানে বজ্র হতো, এখানে একটা রফলা হতো। বজ্রের কাছে এখানে একটা রফলা হতো, লিখে নেবে, একটু বানানে ভুল আছে। কারণ কি? এই মেঘ থেকে প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হয় বলে একে বজ্রমেঘ বলা হয়। 3 নম্বরে দেখো আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এটাও শুদ্ধ। কারণ কি? দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিজ পর্বতমালা বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতশ্রেণী, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্যতে বড়। 4 নম্বরে দেখো অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা কিন্তু শুদ্ধ। কারণ কি? শিল্প বিপ্লবের উৎপাদন ব্যবস্থা এবং মানব সভ্যতার আধুনিকীকরণে যুগান্তকারী পরিবর্তন এনেছিল এই সময়, অষ্টাদশ শতাব্দীতে। এবার 5 নম্বরে দেখো পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলা হয়। এটাও শুদ্ধ। কারণ কি? দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির বৃহৎ বাণিজ্যিকভাবে ব্যবহৃত পশুচারণ খামার বা ভূমিগুলিকে এস্টেনসিয়া বলা হয়। পাশে একটা ছোট্ট করে কারণ দেওয়া আছে বা ব্যাখ্যা একটা দেওয়া আছে, দেখে নেবে। যেটা হচ্ছে শর্ট কোশ্চেন, এমনি থাকলেও হচ্ছে লিখতে পারবে, ঠিক আছে? এবারে চলো 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে এক কথায় উত্তর দিতে বলেছে। দেখে নাও। 1 নম্বরে ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে মাউন্ট জয়া বা কার্স্টেন্স পিরামিড, ঠিক আছে? কার্স্টেন্স পিরামিড বা মাউন্ট জয়া, দুটো নাম আছে, মনে রাখবে। 2 নম্বরে দেখো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? এটা সবাই নিশ্চয়ই জানো, গ্রেট ব্যারিয়ার রিফ। 3 নম্বরে দেখো কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, ঠিক আছে? 4 নম্বরে দেখো হু এর রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কতগুলি ভারতে অবস্থিত? হুর পুরো নাম কি বলতো? হুর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার বাংলা মানে। এই রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতে কতগুলি অবস্থিত? পাঠ্য বইয়ে যেটা দেওয়া থাকবে, বিশ্বে 20টি দূষিত শহরের মধ্যে 14টি বা কিছু কিছু জায়গায় 15টিও দেওয়া আছে, বুঝতে পেরেছো? যা ভারতে অবস্থিত। বিশ্বে 20টি দূষিত শহর আছে, তার মধ্যে 15টি ভারতে অবস্থিত, বা কিছু কিছু বইতে 14টি দেওয়া আছে, ঠিক আছে? 5 নম্বরে দেখো ওशिয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি? নাউরু। মনে রাখবে, ওशिয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম নাউরু। যেটা পাশে একটা ছবি দেওয়া আছে, একটা ছোট্ট দ্বীপের মতো একটা মহাদেশ। 6-এর দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। দেখো বাম স্তম্ভে 1 নম্বরে মারে আছে, নিচে অ্যান্সারটা দেওয়া আছে। দেখো 1 নম্বরের সঙ্গে কোনটা মিলছে? ডিটটা মিলছে, অস্ট্রেলিয়ান আল্পস। নিচে অ্যান্সারটা দেওয়া আছে, লক্ষ্য করবে। 2 নম্বরে দেখো ওকের সঙ্গে কোনটা মিলছে? ওকের সঙ্গে মিলছে অপশান ইটা, ডান স্তম্ভের স্বাভাবিক উদ্ভিদ। 3 নম্বরে দেখো মেরিনোর সঙ্গে কোনটা মিলছে? অপশান বি, অর্থাৎ ডান স্তম্ভের বিটটা মিলছে, উৎকৃষ্ট পশমপ্রদায়ী মেষ বা মহিষ যাকে বলা হয়। এবার 4 নম্বরে দেখো রোকেন হিলের সঙ্গে কোনটা মিলছে? রোকেন হিলের সঙ্গে মিলছে সিটটা, ডান স্তম্ভের রূপোর শহর। এবারে দেখো 5 নম্বরে জ্যাকোসের সঙ্গে কোনটা মিলছে? যেটা পড়ে আছে বাকি, জ্যাকোসের সঙ্গে অপশান এরটা মিলছে শ্রমিক, ডান স্তম্ভের এরটা মিলছে শ্রমিক, ঠিক আছে? এবার দেখো 7-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলি আছে চলো দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে, যে কোনো 4টি। 1 নম্বরে দেখো পরিবেশের অবনমন কাকে বলে? সংজ্ঞাতে দেওয়া আছে, প্রাকৃতিক বা মানুষের নানা কাজের ফলে পরিবেশের গুণগত মান নষ্ট হওয়াকে পরিবেশের অবনমন বা অবক্ষয় বলে। অর্থাৎ মানুষের বা প্রাকৃতিক যে কোনো উপায় দ্বারা পরিবেশের যখন গুণগত মানটা নষ্ট হচ্ছে, তাকে হচ্ছে পরিবেশের অবনমন বা অবক্ষয় বলা হচ্ছে। এর কারণ কি কি? অরণ্য ধ্বংস, যেটা প্রাকৃতিক কারণে হতে পারে বা মনুষ্য শ্রেষ্ঠ কারণে হতে পারে। অতিরিক্ত দূষণ, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের কারণে এটি ঘটে। ফলাফল কি? এর ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে বা জীববৈচিত্র্য হচ্ছে বিপন্ন হয়, ঠিক আছে? ভালো করে পড়ে নেবে, জাস্ট পয়েন্ট পয়েন্ট আকারে ছোট করে দেওয়া আছে খুব সহজভাবে। এবার 3 নম্বরে দেখো সমবর্ষণ রেখা কি?
সংজ্ঞাটা দেখে নাও। আবহাওয়া মানচিত্রে সমান পরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ বা রেখা বা আইসোইয়েট বলা হয়। ঠিক আছে, আইসোইয়েট মানে অর্থাৎ ধরো তুমি ভারতে বাস করো, ভারতের ধরো গুজরাট, মুম্বাই, আর ধরো মধ্যপ্রদেশ, এই তিনটা অঞ্চলে ধরো একই ধরনের বৃষ্টিপাত হয়। এই তিনটা রাজ্যকে যখন একটা রেখা দ্বারা এইভাবে যুক্ত করা হচ্ছে, সেইটা হচ্ছে সমবর্ষণ রেখা, অর্থাৎ যে অঞ্চলগুলোতে একই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। বা তুমি ধরো পশ্চিমবঙ্গে বাস করো কি বিহারে বাস করো, সেখানে কি হচ্ছে, তোমার যে হয়তো বিহারে জেলা যতগুলো আছে তার মধ্যে কিছু কিছু জেলাতে ধরো সমান টাইপের বৃষ্টিপাত হয়। ঠিক আছে, সেই জেলাগুলোকে যদি একটা রেখা দ্বারা, কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, সেটাই হচ্ছে সমবর্ষণ রেখা, অর্থাৎ এই জেলাগুলোয় একই ধরনের বৃষ্টিপাত হয়। বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ধরো কিছু কিছু জেলায় একই বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, এগুলোকে হচ্ছে সমবর্ষণ রেখা বা যাকে ইংলিশে হচ্ছে আইসোইয়েট বলা হয়। ঠিক আছে, এর ব্যবহার কি? এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের বৃষ্টিপাতের বন্টন এবং জলবায়ুর প্রকৃতি বুঝতে সাহায্য করে। এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের বৃষ্টিপাতের বন্টন বোঝা যায়, মানে কোথায় কোথায় বৃষ্টিপাত বেশি হচ্ছে, কম হচ্ছে, মাঝারি হচ্ছে। আর জলবায়ুর প্রকৃতিও বুঝতেও সাহায্য করে। ঠিক আছে, এইবারে 3 নম্বরে দেখো, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? সংজ্ঞাটা দেখে নাও। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ধাক্কা খেয়ে একপাশে অর্থাৎ প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যেটা একটু আগেই দেখেছো কোশ্চেনে। তা অন্য পাশে যখন বিপরীত ঢালে পৌঁছে তখন তাতে জলীয় বাষ্প কমে যায়। এই বৃষ্টিপাতহীন কম আর্দ্রতা সম্পন্ন অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হচ্ছে। আচ্ছা, জলীয় বাষ্প কমে গেলে বিপরীত ঢাল বরাবর যে সমস্ত শহর বা অঞ্চলগুলো অবস্থিত সেখানে হচ্ছে কম বৃষ্টিপাত হয়, সেই অঞ্চলগুলোকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হচ্ছে। উদাহরণ কি? ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমি একটি বিখ্যাত বৃষ্টির ছায়া অঞ্চল। এবার 4 নম্বরে দেখো, পার্কল্যান্ড সাভানা কি? সংজ্ঞাটা দেখে নাও। আফ্রিকার সাভানা তৃণভূমির যে অংশে বিস্তীর্ণ ঘাসের মাঠের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট গাছের দল বা ঝোপঝাড় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাকে পার্কল্যান্ড বলা হয়, বা পার্কল্যান্ড সাভানা বলা হয়। ঠিক আছে, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, এরকম ভাবে বিস্তীর্ণ ফাঁকা তৃণভূমি, তার মাঝে হচ্ছে কোথাও কোথাও ঝোপঝাড় বা কোথাও কোথাও একটা একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, তাকে হচ্ছে পার্কল্যান্ড সাভানা বলছে। যেটা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকাতে অবস্থিত। বৈশিষ্ট্য কি? এটি দেখতে অনেকটা মানুষের তৈরি সাজানো পার্কের মতো মনে হয়। এখানে সাধারণত জেব্রা, জিরাফ ও সিংহের মতো বন্যপ্রাণী বেশি দেখা যায়, পাশের ছবিতে দেখতেই পাচ্ছ। এইবারে চলো চারের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছি, যে কোনো চারটি। 1 নম্বরে দেখো, মনুষ্য সৃষ্ট কারণে কীভাবে পরিবেশের অবনমন ঘটছে। ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া আছে, দেখে নাও। মানুষের নানান ধরনের অবিচারমূলক ও অপরিকল্পিত কাজের ফলে প্রতিদিন পরিবেশের মান নষ্ট হচ্ছে, যাকে পরিবেশের অবনমন বলছে। আর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, জঙ্গল কাটা, ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য ছড়ানো, আধুনিক উন্নয়নের নামে প্রকৃতিতে অতিরিক্ত ব্যবহার করার ফলে এই ক্ষতি হচ্ছে। এর প্রধান মনুষ্যসৃষ্ট কারণসমূহ কী কী? যেহেতু মনুষ্যসৃষ্ট কারণ প্রশ্নে জিজ্ঞেস করেছে, 1 নম্বরে হচ্ছে বৃক্ষচ্ছেদন করে অরণ্য ধ্বংস করছে, ফলে কী হচ্ছে, ঘরবাড়ি, কারখানা ও রাস্তা বানানোর জন্য মানুষ নির্বিচারে গাছ কাটছে, এর ফলে হচ্ছে অক্সিজেনের অভাব ঘটছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। 2 নম্বরে হচ্ছে শিল্পায়ন ও দূষণ হচ্ছে, কলকারখানা ও গাড়ি থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া বাতাস এবং রাসায়নিক বর্জ্য জলকে দূষিত করছে, এর ফলে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ঘটছে। 3 নম্বরে হচ্ছে অবৈজ্ঞানিক কৃষিকাজ, বেশি ফসল পাওয়ার আশায় মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এর ফলে মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে এবং জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। 4 নম্বরে হচ্ছে বিপুল জনসংখ্যা বৃদ্ধি, মানুষের ক্রমবর্ধমান বাসস্থান, খাদ্য ও শক্তির চাহিদা মেটাতে গিয়ে প্রকৃতির উপর অতিরিক্ত চাপ পড়ছে। 5 নম্বরে হচ্ছে নগরায়ন, অপরিকল্পিতভাবে, একটু বানানগুলো ভুল আছে, কোথাও কোথাও দেখে নেবে, এখানে অপরিকল্পিত বানানটা একটু ভুল আছে, যেটা প্রথমেই ছিল, লয় পয় হস্যইকার হতো। শহর ও জনপদ গড়ে তোলার কারণে জলাভূমি বুজে যাচ্ছে এবং ভূগর্ভস্থ জলের ভান্ডার কমে যাচ্ছে। ঠিক আছে, এগুলাই কারণ, ভালো করে এটা পড়বে, সহজ খুবই। এবারে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে, ওশেনিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের নাম লিখতে বলেছে। ওশেনিয়া মহাদেশের কিছু উল্লেখযোগ্য বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর নাম নিচে দেওয়া হলো। কি কি উদ্ভিদ দেখা যায় এখানে? 1 নম্বরে ইউক্যালিপটাস, যেটা আমাদের এখানেও দেখা যায়, দেখেছো নিশ্চয়ই, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এই মহাদেশের প্রধান ও সবচেয়ে বেশি দেখা যাওয়া গাছ এটা। 2 নম্বর হচ্ছে জারাও কারি, অত্যন্ত শক্ত ও মূল্যবান কাঠ উৎপাদনকারী গাছ জারাও কারি। 3 নম্বরে আছে কি, ওয়াতল ও অ্যাকাসিয়া, সোনালী রঙের ফুলের জন্য বিখ্যাত উদ্ভিদ।
4 নম্বরে আছে দেখো ম্যালি, শুষ্ক মরুপ্রায় অঞ্চলে জন্মানো এক ধরনের ছোট গুল্ম যাকে ম্যালি বলা হচ্ছে। ঠিক আছে, এই 4টা নাম আপাতত মনে রাখবে। আর বিচিত্র প্রাণীর ক্ষেত্রে কি আছে, ক্যাঙ্গারু আছে। ক্যাঙ্গারু কি ওশেনিয়ার প্রধান এবং সবচেয়ে পরিচিত ক্যাঙ্গারু জাতীয় প্রাণী, যেটা ওশেনিয়া মহাদেশের সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত প্রাণী ক্যাঙ্গারু। কোয়ালা দেখা যায় এখানে, পাশে ছবি দেওয়া আছে দেখো, ইউক্যালিপটাস গাছের পাতা খেয়ে বেঁচে থাকা ভাল্লুক সদৃশ্য প্রাণী। এবার 3 নম্বর প্লাটিপাস বা হংস চঞ্চুয়ে দেখা যায়, ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী এমন এক অদ্ভুত প্রাণী। 4 নম্বরে হচ্ছে ইমু ও কিউই দেখা যায়, উঠতে না পারে, অত্যন্ত স্তন্যপায়ী বিশিষ্ট প্রাণী। এখানে একটু বানান ভুল হয়েছে, উঠতে না পারা স্তন্যপায়ী বিশিষ্ট প্রাণী, এটা কিন্তু হবে না। ঠিক আছে, উঠতে না পারা এটা হবে না, এটা কাটা। স্তন্যপায়ী বিশিষ্ট পাখি। এবারে চলো, কুকাবুরু আছে বা কুকাবুরা আছে, অদ্ভুত ডাকের জন্য একে হেসো পাখি বলা হয়। ঠিক আছে, ডিঙ্গো আছে, এই অঞ্চলে এক ধরনের বুনো কুকুর যেটা ডিঙ্গো বলা হয়। এগুলোই হচ্ছে এখানকার বিচিত্র কিছু প্রাণী আর বিচিত্র কিছু উদ্ভিদ। ভালো করে নামগুলো মনে রাখবে আর কেমন দেখতে একটু মনে রাখবে। ঠিক আছে, এবার চলো 3 নম্বরে, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কারণ এই অঞ্চলে বিপুল পরিমাণে উন্নত মানের গম এবং অন্যান্য শস্য উৎপাদিত হয়। এর প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। কি কারণ? এর প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। দেখো, অনুকূল জলবায়ু, এই অঞ্চলের মৃদু ভাবাপন্ন জলবায়ু এবং পরিমিত বৃষ্টিপাত শস্য উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। উর্বর মৃত্তিকা, এখানকার উর্বর চেরনোজেম ও পলিমাটি কৃষিকাজের জন্য আদর্শ। বিপুল গম উৎপাদন, এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম গম উৎপাদনকারী অঞ্চল। এর এক বিশাল অংশে আধুনিক পদ্ধতিতে গমের চাষ হয়। দেখো, অন্যান্য শস্য এখানে কি হয়, গম ছাড়াও এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, বার্লি, ওট এবং আলফালফা ঘাস উৎপাদিত হয়। যান্ত্রিক কৃষি দেখা যায়, যান্ত্রিক কৃষি কি সমতল ভূপ্রকৃতি হওয়ার কারণে এখানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে ব্যাপক চাষবাস করা সম্ভব হয়। এগুলোই হচ্ছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলার মেন কারণ, বা শস্য এখানকার উন্নতভাবে উৎপাদিত হয় এভাবেই। এই সমস্ত অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং প্রচুর শস্য উৎপাদনের কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, এইবারে চলো 4 নম্বরে, সেলভা অরণ্যকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয় কেন? এটা আগেই পড়েছো। আমাজন নদীর অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্য নিরক্ষ জলবায়ুর অন্তর্গত। এখানে সারা বছর প্রচুর রোদ ও ভারী বৃষ্টিপাত হয়। গাছের পাতা ঝরার নির্দিষ্ট কোনো ঋতু নেই, তাই গাছগুলি সবসময় সবুজ থাকে। এই কারণে সেলভা অরণ্যকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়, অর্থাৎ এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, গাছের পাতা ঝরে না খুব একটা, সারা বছরই সবুজ থাকে, তাই একে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়। সেলভা অরণ্যের বৈশিষ্ট্য কি? প্রচুর বৃষ্টি, এখানে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয়। এটা কিন্তু পরিচলন হবে, হবে, ল দন্তন্য। ঘন জঙ্গল, সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, জঙ্গল খুব অন্ধকার ও গহীন হয়। এখানে তাই চাঁদোয়া বা ক্যানোপি সৃষ্টি হয়, তোমরা পড়েছো নিশ্চয়ই। তবে বিভিন্ন প্রজাতির গাছ, এখানে মেহগনি, রবার, সিঙ্কোনা, আবলুস প্রভৃতির দামি কাঠ পাওয়া যায়। লতাগুল্ম, গাছে প্রচুর পরজীবী ও লতাগুল্ম জড়িয়ে থাকে। এগুলো হচ্ছে সেলভা অরণ্যের বৈশিষ্ট্য। আর দেখা যায় মেনলি মনে রাখবে, আমাজন নদীর অববাহিকায় অবস্থিত, সেলভা অরণ্য নিরক্ষ জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে, ভালো করে দেখবে এটা। এবারে 5 নম্বরে যে কোশ্চেনটা আছে, চলো দেখে নিই। চিপকো আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। এটাও আগে পড়েছো। 1973 সালে ভারতের উত্তরপ্রদেশে, বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থিত চামোলি জেলায় গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় মানুষের অহিংস আন্দোলনই চিপকো আন্দোলন নামে পরিচিত ছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন কে? সুন্দরলাল বহুগুণা ও গৌরী দেবী এই আন্দোলনের নেতৃত্ব দেন। মেনলি মনে রাখবে সুন্দরলাল বহুগুণা। আর হয়েছিল 1973 সালে ভারতের উত্তরপ্রদেশে, বর্তমানে যেটা উত্তরাখণ্ডের আন্ডারে চলে গেছে। গ্রামবাসীরা কি করেছিল? গাছকে জড়িয়ে ধরে তা রক্ষা করেন। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, এইভাবে গাছকে জড়িয়ে রেখেছিল যাতে কেউ গাছটা কাটতে না পারে। ঠিক আছে, এই আন্দোলনের মূল বার্তাটা কি ছিল? গাছ আমাদের বাঁচায়, তাই গাছ কাটা যাবে না। আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি? শুরু হয়েছিল দেখে নাও 1973 সালের মার্চ মাসে চামোলি জেলার মন্ডল গ্রামে। নেতৃত্ব দিয়েছিল কে? সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী ও চণ্ডীপ্রসাদ ভাট। পদ্ধতি কী ছিল? ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসীরা কুঠার বা করাতের সামনে বুক চিতিয়ে গাছ জড়িয়ে, হিন্দিতে চিপকো অর্থ জড়িয়ে ধরা বলে দাঁড়িয়ে থাকতেন।
আর মূল স্লোগান ছিল গাছেদেরকে রক্ষা করো, বন জঙ্গল বাঁচাও। আন্দোলনের ফলাফল ও প্রভাব কী হয়েছিল? সরকারের উপর চাপ সৃষ্টি হয় এবং পাহাড়ি অঞ্চলে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। পরিবেশের সচেতনতা বৃদ্ধি পায়, সাধারণ মানুষের মধ্যে বন সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে পড়ে। 3 নম্বরে হচ্ছে নারী শক্তি আন্দোলনে গ্রামের নারীরাই সক্রিয় ভূমিকা নেন। এগুলি হচ্ছে চিপকো আন্দোলনের ফলাফল বা প্রভাব ছিল। আর বৈশিষ্ট্যও লিখতে পারো, এগুলা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার 6 নম্বরে দেখো, ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এগুলোও আগে ইউনিট টেস্টের সময় পড়েছো, চলো দেখে নিই। তাও ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে সেটা কত ডিগ্রিতে অবস্থিত? উভয় গোলার্ধে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। মহাদেশগুলির পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ বড় বড় উষ্ণ মরুভূমি সৃষ্টির মূল কারণগুলি হলো আয়ন বায়ুর শুষ্কতা, এটা অয়ন হবে না, এটা আয়ন হবে, আয়ন হবে, হবে। আয়ন বায়ুর শুষ্কতা, উচ্চচাপ বলয়ের প্রভাব এবং ঠান্ডা সমুদ্র স্রোত। পূর্ব দিক থেকে আসা আয়ন বায়ু, এখানেও হবে। আয়ন বায়ু সমগ্র মহাদেশ পার হয়ে আসার সময় তার সমস্ত জলীয় বাষ্প হারিয়ে ফেলায় পশ্চিম প্রান্তে পৌঁছানোর পর তার সম্পূর্ণ শুষ্ক বৃষ্টিহীন হয়ে পড়ে। অর্থাৎ আয়ন বায়ু আসে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। সে যখন পূর্ব দিক থেকে বৃষ্টিপাত দিতে 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 যখন মহাদেশের পশ্চিম প্রান্তে পৌঁছয়, তখন সে বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকে না এবং বৃষ্টিপাত হয়ই না পশ্চিম প্রান্তে এসে। এই কারণে বেশিরভাগ মহাদেশের পশ্চিম প্রান্তে শুষ্কতার জন্য এবং বৃষ্টিহীন হয়ে পড়ার জন্য মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে, মেন কারণ এটা। আর মনে রাখবে, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে উভয় গোলার্ধে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, মহাদেশের পশ্চিম প্রান্তে। আর এছাড়াও কি কারণ আছে? 3টা যে দেওয়া আছে দেখো, একটা আয়ন বা শুষ্কতা, একটা উচ্চচাপ বলয়ের প্রভাব, একটা ঠান্ডা সমুদ্র স্রোত। নিচে 3টা কারণকে ব্যাখ্যা করে দেওয়া আছে দেখো। 1 নম্বরে আয়ন বায়ুর প্রভাব। এই অঞ্চলে নিয়মিত আয়ন বায়ু মূলত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়। বায়ুগুলি বিশাল স্থলভাগ পেরিয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে না, ফলে মহাদেশের পশ্চিম উপকূলে পৌঁছানোর পর তা কোনো বৃষ্টিপাত ঘটায় না। 2 নম্বর হচ্ছে কর্কট ও মকরীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। এই অক্ষাংশগুলিতে সারা বছর বায়ুর নিম্নগামী প্রবণতা বা উচ্চচাপ বলয় থাকে। নিচের দিকে নামার সময় বাতাস গরম হয় এবং মেঘ তৈরি হতে বাধা দেয়, যা বৃষ্টির সম্ভাবনা কমিয়ে দেয়। 3 নম্বরে হচ্ছে ঠান্ডা সমুদ্র স্রোত। মহাদেশগুলির পশ্চিম উপকূলের পাশ দিয়ে ঠান্ডা সমুদ্র স্রোত, যেমন কি স্রোত যায়? পেরু স্রোত যায়, ক্যালিফোর্নিয়া স্রোত, বেঙ্গল স্রোত প্রভাবিত হয়। ঠান্ডা জলের উপর বাতাস শীতল ও ভারী থাকায় এখানে বাষ্পীভবন ও মেঘ সৃষ্টি কম হয়, যার ফলে বৃষ্টিপাত প্রায় হয়ই না। এইগুলাই হচ্ছে মেন 3টা কারণ, ভালো করে মনে রাখবে। আর মনে রাখবে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে। পাশে দেখো কিছু ছবি দেওয়া আছে পশ্চিম গোলার্ধে যে সমস্ত মরুভূমি তৈরি হয়েছে: আটাকামা, সাইবেরিয়ান, আরব মরুভূমি, কালাহারি, ঠিক আছে। চলো এবারে 7-এর দিকে যে প্রশ্নটি আছে দেখে নিই। অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লিখতে বলেছে। ফার্স্টে ইন্ট্রোডাকশন পার্ট দেখে নাও একটু। অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি প্রধানত একটি বিশাল নিম্নভূমি বা অববাহিকা নিয়ে গঠিত। এটি উত্তর ও দক্ষিণের উচ্চভূমির মাঝখানে অবস্থিত। এই সমভূমি অঞ্চলটি 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্পেন্টারিয়া সমভূমি, একটা হচ্ছে মধ্য অববাহিকা বা প্লেয়ার অববাহিকা, আর একটা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। 3টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমিকে। এবার হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কেমন, চলো দেখে নিই। এখানে হচ্ছে বিস্তৃত অববাহিকা আছে, এটা কিন্তু বিস্তৃত হবে, ঠিক আছে, এটা বিস্তৃত হবে, বানানটা একটু ভুল আছে, দন্তস্বই তয়রিকার, বিস্তৃত অববাহিকা। এটি মূলত একটি বিশাল অবনমিত অঞ্চল বা নদী অববাহিকা, প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমতল প্রকৃতি। এই অঞ্চলের অধিকাংশ জমিতেই ভূমির ঢাল খুব কম এবং এটি অত্যন্ত সমতল। প্রধান নদী অববাহিকা, দক্ষিণাংশে মারে ও ডার্লিং নদী এবং তাদের উপনদীগুলি এই সমভূমি গঠন করেছে। এবার 4 নম্বরে দেখো, মৃত ও অন্তর্বাহী নদী। মধ্যভাগের আর্টেসিয়ান অববাহিকায় বেশ কিছু শুষ্ক নদী খাত, যাদের মৃত নদী বলছে, ও ক্রিক দেখা যায়, ঠিক আছে। শুষ্ক নদীখাত যাকে ক্রিক বলা হয়, শুষ্ক নদীখাত বা ক্রিক দেখা যায়। এবার হচ্ছে আর্টিজিও নলকূপ দেখা যায় বা আর্টিজিও কূপ দেখা যায়। এই অঞ্চলে মাটির নিচে বহু ভূগর্ভস্থ জলের স্তর আছে, এখান থেকে নলকূপের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে জল উপরে উঠে আসে। এবারে হচ্ছে 6 নম্বরে দেখো, মরুভূমি ও বালিয়াড়ি দেখা যায়। উত্তর পশ্চিমে কিছু অংশে
ভূমি কপের বদলে মুক্ত মরুভূমি ও বালিয়াড়ি দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু মরুভূমি হবে, এটা মরুভূমি হবে। ঠিক আছে, রয় সুকার হবে। এরপরে চলো নেক্সট 8-এর দাগে যে প্রশ্নটি আছে দেখে নি। মারে ডার্লিং নদীর গতিপথ বর্ণনা করতে বলেছে। প্রথমে দেখে নাও, অস্ট্রেলিয়ার দীর্ঘতম মারে ডার্লিং নদী ব্যবস্থা পূর্ব দিকের গ্রেট ডিভাইডিং রেঞ্জ ও অস্ট্রেলীয় আল্পস থেকে উৎপন্ন হয়ে মূলত পশ্চিম ও দক্ষিণ দিকে প্রভাবিত হয়ে ভারত মহাসাগরের এনকাউন্টার বে পতিত হয়েছে। এনকাউন্টার বে বা যার আরেকটা নাম হচ্ছে আলেকজান্দ্রিনা হ্রদ। ঠিক আছে, আলেকজান্দ্রিনা হ্রদে পতিত হয়েছে। এবারে মারে নদীর গতিপথটা দেখে নাও। প্রথমে উৎপত্তি অস্ট্রেলিয়ার হচ্ছে আল্পস পর্বতের কসিউস্কো পর্বত ও কোয়াম্বাটা ফ্ল্যাট থেকে মারে নদী উৎপন্ন হয়েছে। এর প্রবাহ কোথায় হয়েছে? এটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের সীমানা বরাবর প্রভাবিত হয়। পাশে একটা মানচিত্রতেও ছবি দেওয়া আছে, দেখবে। অত ডিটেলস না থাকলেও এমনি একটা ছবি দেওয়া আছে। সঙ্গম কোথায় হয়েছে? এর সঙ্গে ডার্লিং সহ বেশ কিছু প্রধান উপনদী মিলিত হয়েছে। এরপরে কি হয়েছে? মোহনা কোথায়? পরিশেষে এটি দক্ষিণ অস্ট্রেলীয় রাজ্যের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে আলেকজান্দ্রিনা হ্রদের মাধ্যমে এনকাউন্টার উপসাগর বা দক্ষিণ মহাসাগর বা ভারত মহাসাগরে পড়েছে। ঠিক আছে, এবার ডার্লিং নদীর গতিপথটা দেখে নাও। এটা তো মারে নদীর হয়ে গেল, ডার্লিং নদীর গতিপথটা চলো। এর উৎপত্তি কোথায়? কুইন্সল্যান্ডের গ্রেট ডিভাইডিং রেঞ্জের টাল থেকে উৎপন্ন বার আন ও কুলাগোয়া নদীর মিলনে ডার্লিং নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এর প্রভাব কোথায় হয়েছে? এটি নিউ সাউথ ওয়েলসের উপর দিয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে প্রভাবিত হয়েছে। সঙ্গম কোথায়, মানে কোথায় মিলিত হয়েছে? দীর্ঘপথ অতিক্রম করে এটি পেন্টন নামক স্থানে মারে নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবে, কারণ নামগুলো একটু কঠিন আছে। একটু বারবার পড়বে, নামগুলো মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, মারে ডার্লিং নদী ব্যবস্থা অস্ট্রেলিয়ার কৃষি, সেচ ও পানি জল সম্পদের ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পানি সম্পদ লিখবে না, এটা জল সম্পদ লিখবে। ঠিক আছে, এইবারে চলো নেক্সট 9-এর দাগের 1 নম্বরে যে প্রশ্নটি আছে দেখে নি। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে বলেছে। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো সারা বছর ধরে অতিরিক্ত উষ্ণতা, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। এখানে কোনো শুষ্ক ঋতু বা শীতকাল থাকে না। নিরক্ষীয় জলবায়ুর মূল বৈশিষ্ট্যসমূহ কী আছে? সারা বছরের উষ্ণতা কেমন থাকে? সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এখানে গড়ে তাপমাত্রা থাকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উষ্ণতার প্রসর এখানে কম। এখানে বার্ষিক ও দৈনিক উষ্ণতার প্রসর খুব কম, অর্থাৎ দিন রাতের বা গরম বা ঠান্ডার মধ্যে তাপমাত্রা ফারাক খুব কম থাকে। প্রচুর বৃষ্টিপাত হয় এখানে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2000 থেকে 2500 মিলিমিটারের বেশি। প্রতিদিনের বৃষ্টি দেখা যায় এখানে, প্রায় প্রতিদিনই বিকেলবেলা পরিচলন বৃষ্টিপাত হয়, সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকায়। আর্দ্রতা ও মেঘ, সারা বছর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আকাশ প্রায়শই মেঘলা থাকে। ঋতু পরিবর্তনশীলতা, এখানে শীত বা গ্রীষ্ম বলে আলাদা কোনো ঋতু থাকে না, সব ঋতু প্রায় একই রকমের আর্দ্র ও উষ্ণ থাকে। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে, খুব ভালো করে একবার দেখে নেবে, খুব সহজ আছে। এবারে চলো নেক্সট 2 নম্বরে 9-এর দাগের মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লিখতে বলেছে। অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকার নদী থেকে পর্যাপ্ত জলসেচ সুবিধা, উর্বর পলিমাটি, অনুকূল উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল জলবায়ু, বিস্তীর্ণ তৃণভূমি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের ফলে কৃষি ও পশুপালনের অভূতপূর্ব উন্নতি ঘটেছে। ঠিক আছে, এটা কিন্তু অস্ট্রেলিয়া হবে। ঠিক আছে, এটা অস্ট্রেলিয়া হবে, অস্ট্রেলিয়া করে নেবে। এবারে কৃষি ও পশুপালনের উন্নতির প্রধান কারণগুলি কি কি? জলসেচের ব্যবস্থা, মারে ও ডার্লিং নদী এবং ভৌমজল থেকে খালের মাধ্যমে জল এনে শুষ্ক অঞ্চলে চাষাবাদ করা হয়। উর্বর মাটি এখানকার, নদীর পলি জমে অববাহিকার সমভূমি অত্যন্ত উর্বর হয়, গম, তুলা ও ফল ভালো জন্মায়। অনুকূল জলবায়ু, এখানকার উষ্ণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিভিন্ন শস্য ফল পাকতে সাহায্য করে। বিস্তীর্ণ তৃণভূমি দেখা যায়, কম বৃষ্টির
অঞ্চলে প্রাকৃতিক তৃণভূমি থাকায় সেখানে ভেড়া ও গবাদি পশু পালন সহজ হয়। পাশে কিছু ছবিও দেওয়া আছে, লক্ষ্য করবে। আধুনিক প্রযুক্তি, কৃষিকাজ ও পশুপালনে আধুনিক যন্ত্র, বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, দেখবে এটা ভালো করে। এবার 3 নম্বরে চলো, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের 5টি উপায় সংক্ষেপে লিখতে বলেছি। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায়, বা পরিবেশের যে দূষণ হচ্ছে বা পরিবেশের যে বাস্তুতন্ত্র বা পরিবেশের যে ক্ষতিগ্রস্ততা হচ্ছে সেটা নিয়ন্ত্রণের উপায় লিখতে বলেছি। ঠিক আছে, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের প্রধান 5টি উপায় হলো বেশি করে গাছ লাগানো একটা পয়েন্ট, জল দূষণ রোধ করতে হবে 2টো পয়েন্ট, 3 নম্বরে হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, 3টা পয়েন্ট, 4 নম্বরে দেখো জৈব সার ব্যবহার করতে হবে, রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে এবং শক্তির অপচয় রোধ করতে হবে। এবারে চলো এগুলো ডিটেলসে দেখে নিই। অরণ্য সৃষ্টি করতে হবে, নতুন করে গাছ লাগাতে হবে এবং পুরনো গাছ কাটা বন্ধ করতে হবে। এগুলো জানো নিশ্চয়ই সবাই, একটু জাস্ট পয়েন্টগুলো দেখে নেবে, দিলে গল্পের মতো লিখতে পারবে। দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, কলকারখানার ধোঁয়া ও বর্জ্য পদার্থ সঠিকভাবে শোধন করতে হবে, জলে ফেলা বন্ধ করতে হবে। প্লাস্টিক বর্জন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, এর বদলে কাপড়ের থলিও ব্যবহার করতে হবে। জৈব সার প্রয়োগ, কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ও কীটনাশক ব্যবহার বাড়াতে হবে। শক্তি সংরক্ষণ, বিদ্যুতের জ্বালানির অপচয় কমাতে হবে এবং সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার বাড়াতে হবে। ঠিক আছে, পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো এই ছবিটা, এইটা দেখবে মনে থাকবে, অনেকটা ওই বজ্র ব্যবস্থাপনার যে 4R প্রসেসের মতো খানিকটা। ঠিক আছে, এবার চলো 4 নম্বরে যে প্রশ্নটি আছে দেখে নিই। দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছি। দেখে নিই চলো। দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? পশ্চিমের পার্বত্য অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল, পূর্বে উচ্চভূমি বা মালভূমি অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল। ঠিক আছে, এর মধ্যে পশ্চিমের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হয়েছে, দেখে নিই চলো। দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ। পশ্চিমের পার্বত্য অঞ্চলটা কোথা থেকে দেখে নাও, আন্দিজ পর্বতমালা। মধ্যভাগের সমভূমিটা হচ্ছে ওরিনাকো, আমাজন ও লা প্লাটা নদী অববাহিকা। পূর্বের উচ্চভূমিটা কোথায়, গায়না ও ব্রাজিল উচ্চভূমি। দক্ষিণ দিকের মালভূমি কোথায়, পাতাগোনিয়া মালভূমি। ঠিক আছে, এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ হয়ে গেল। এবার পশ্চিমের পার্বত্য অঞ্চলটা চলো দেখে নিই, আন্দিজ পর্বতমালা। অবস্থান ও বিস্তার কোথায়, দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর উপকূল ঘেঁষে উত্তর থেকে দক্ষিণ ক্যারিবিয়ান সাগর থেকে একদম দক্ষিণের হর্ন অন্তরীপ পর্যন্ত এটি বিস্তৃত। এটা ক্যারিবিয়ান হবে, এটা ক্যারিবিয়ান সাগর হবে। বৈশিষ্ট্য কেমন? এটি পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিলা পর্বতমালা, এর দৈর্ঘ্য প্রায় 7,000 কিলোমিটার। এখানে অনেক আগ্নেয়গিরি ও সক্রিয় ভূমিকম্প অঞ্চল রয়েছে। এর সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হলো আকনকাগুয়া, উচ্চতা হচ্ছে 6,960 মিটার, যা দক্ষিণ গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য কি দেখা যায়, এই পর্বতে অনেক উঁচুতে টিটিনাক্কা হ্রদ অবস্থিত। এখানকার জলবায়ু ও উদ্ভিদ হচ্ছে উচ্চতার কারণে চরম বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, এটা ভালো করে পড়বে, এই নামগুলো একটু হয়তো কঠিন, দেখে নেবে। এর 5 নম্বরে দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও আদিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করতে বলেছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তীব্র ঠান্ডা ও বরফাবৃত পরিবেশের কারণে মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন। এখানে প্রধানত এস্কিমো, সামি, ইয়াকুত জাতির মানুষের বাস। মনে রাখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন উপজাতি বাস করে, এস্কিমো, সামি আর ইয়াকুত। তারা মূলত শিকার, মৎস্যজীবী ও পশুপালনের উপর নির্ভর করে জীবন কাটায়। চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করে তারা বিশেষ ধরনের পোশাক, বাসস্থান ও যাতায়াত ব্যবস্থা গড়ে তুলেছে, নিশ্চয়ই জানো তোমরা। পাশে কিছু ছবি দেওয়া থাকো, তুন্দ্রা অঞ্চলের জীবনযাত্রার কিছু ছবি দেওয়া আছে। চরম এই প্রাকৃতিক পরিবেশে তারা বেঁচে থাকার জন্য এই ঘর বানায়, ইগুলো, বরফের তৈরি ঘর। এর পশমে পোশাক পরে, কুকুরের দ্বারা যে গাড়ি তৈরি করে, কুকুর টানা গাড়ি। এবার হচ্ছে প্রধান জীবিকা, চলো দেখে নি। কৃষিকাজ অসম্ভব হয়, শিকার ও মাছ ধরা প্রধান জীবিকা। রেনডিয়ার ও অন্যান্য পশুপালনও করা হয়, অর্থাৎ যারা হচ্ছে ঠান্ডা সহনশীল, এরকম হরিণ, রেনডিয়ার যাকে বলছি। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, এই ছবিটা সেটা দেখাচ্ছি।
এই ধরনের পশুপালন করা হয়। খাদ্য কি? মূলত সিল, তিমি, বলগড়ি যাকে রেনডিয়ার বলা হচ্ছে, কাঁচা বা পোড়ানো মাংস তাদের প্রধান খাদ্য। বলগড়ি যাকে বলা হয় বাংলায়, ঠিক আছে। বসতি বা বাসস্থান কি? শীতকালে বরফের ঘরে তৈরি বিশেষ ঘর, ইগলু। এখানে ইগলু হবে, কিন্তু এটা ইপ্পু ভুলবশত টাইপ হয়ে গেছে, এটা হবে কি? ইগলু হবে। ইগলু এবং গ্রীষ্মকালে পশুর চামড়া দিয়ে তৈরি তাঁবুতে তারা বসবাস করে। এর পোশাক কি? তীব্র ঠান্ডা থেকে বাঁচতে তারা রেনডিয়ার বা শিয়াল বা মেরুভালের পশম তৈরি ভারী পোশাক ব্যবহার করে থাকে। যাতায়াত কেমন? বরফের উপর চলাচলের জন্য তারা কুকুরের টেম, টানা বিশেষ স্লেজ গাড়ি এবং জলে চলাচলের জন্য কায়াক নামক ছোট নৌকা ব্যবহার করে, ঠিক আছে। কুকুরের টেম মানা বিশেষ স্লেজ গাড়ি, আর হচ্ছে জল চলাচলের জন্য কায়ক নামক নৌকা তারা তৈরি করে। আধুনিক পরিবর্তন কি? বর্তমানে আধুনিক যোগাযোগ, খনিজ উত্তোলন এবং সরকারি সহায়তায় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে, ঠিক আছে। ভালো করে এটা দেখবে, কিছু কিছু জিনিস জাস্ট পয়েন্ট আকারে মনে রাখবে, যে তাদের ঘরের নাম কি, তারা কিসের কোন কোন প্রাণীর পশম দিয়ে পোশাক তৈরি করে, যাতায়াত ব্যবস্থা কেমন, কি কি যানবাহন আছে, অ্যাটসেট্রা একটু মনে রাখবে, ঠিক আছে। আর কী ধরনের পশুপালন করে থাকে, তাদের জীবিকা কি, তাদের খাদ্য কি, এগুলো মনে রাখবে পয়েন্ট আকারে। আর এখানকার প্রধান উপজাতি এস্কিমো, সামিয়া, রিয়াকুত মনে রাখবে। এবার 6 নম্বরে দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলছে। 6-এর দাগে দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলছে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ খুবই সীমিত। পশ্চিমবঙ্গে পাওয়া যায় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ হলো কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ ও ডলোমাইট। এই খনিজগুলি আমাদের শিল্প ও দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। প্রথমে চলো কয়লাটা দেখে নিই। পশ্চিমবঙ্গের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এটা। বর্ধমান জেলার রানীগঞ্জ অঞ্চলে কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত, পয়েন্ট প্রকারে দেওয়া আছে। এছাড়া হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় কয়লা পাওয়া যায়। এটি তাপবিদ্যুৎ তৈরিতেও রান্নার কাজে লাগে, ঠিক আছে। এবার 2 নম্বরে আছে এরকম ম্যাঙ্গানিজ। এটি একটি কালো রঙের ধাতব খনিজ, পাশে ছবি একটা দেওয়া আছে, দেখবে। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়। লৌহ ইস্পাত শিল্পে লোহাকে শক্ত করতে ম্যাঙ্গানিজের ব্যবহার করা হয় কাঁচামাল হিসেবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, দেখো লোহা। লোহাটা দেখে নাও। লোহা একটি ভারী ও শক্ত ধাতু। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ও বাঁকুড়া জেলার সামান্য লোহা বা আকরিক পাওয়া যায়। আর লোহা থেকে বিভিন্ন যন্ত্রপাতি ও ইস্পাত তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরে ডলোমাইট। এটি এক ধরনের চুনাপাথরের মতো খনিজ। জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী অঞ্চলে এটি পাওয়া যায়। লোহা ইস্পাত শিল্পে ও রাসায়নিক তৈরিতে এটি লাগে, ঠিক আছে। এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, ছোট করে জাস্ট দেখবে পুরোটা। হচ্ছে খনিজ সম্পদ হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই খনিজ সম্পদের সঠিক ব্যবহার সংরক্ষণ আমাদের কর্তব্য। এটা একটা ইন্ট্রোডাকশন, সরি, একটা উপসংহার আকারে শেষে দেওয়া আছে। এটা দেখার দরকার নেই, জাস্ট এই 4টা পয়েন্টকে দেখবে, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয়, ঠিক আছে। এতটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা এত সময় মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে বা বুঝতে কোথাও না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।